এবার আমরা ট্যাক্স দু রকমের হয়, আমরা আগেই জেনেছি। একটা হচ্ছে ডিরেক্ট ট্যাক্স আর একটা হচ্ছে ইনডাইরেক্ট ট্যাক্স। ঠিক আছে, তো এই যে ছবির মাধ্যমে আমরা এখন দেখবো কোনটাকে ডিরেক্ট ট্যাক্স বলে এবং কোনটাকে ইনডাইরেক্ট ট্যাক্স বলে। ঠিক আছে, এই ছবিটা আমরা যদি ফলো করি তাহলে আমরা দেখতে পাচ্ছি দুজন ব্যক্তি এখানে আছে প্রথম ছবির ক্ষেত্রে, এবং নিচে লেখা আছে এটা কি ট্যাক্স, এটা হচ্ছে ইনডাইরেক্ট ট্যাক্স। ঠিক আছে, ইনডাইরেক্ট বোঝাতে আমাদেরকে ইকোনমির ভাষায় দুটো টার্ম আমাদেরকে জানতে বুঝতে হবে। ইনডাইরেক্ট ট্যাক্স কাকে বলে সেটা জানার আগে, একটা হচ্ছে ইনসিডেন্স আর একটা হচ্ছে ইম্প্যাক্ট অফ ট্যাক্স। একটা ট্যাক্স, সেই ট্যাক্সের দুটো কম্পোনেন্ট থাকে, ইনসিডেন্স অফ ট্যাক্স এবং ইম্প্যাক্ট অফ ট্যাক্স। ইনসিডেন্স কাকে বলে? দ্য পয়েন্ট হোয়ার ট্যাক্স লুকস অ্যাজ বিইং ইম্পোজড, যে পয়েন্টে দেখে মনে হয় যে ট্যাক্সটা ইম্পোজ করা হচ্ছে সেটাকে বলা হচ্ছে ট্যাক্সের ইনসিডেন্স। ইম্প্যাক্ট বলছে দ্য পয়েন্ট হোয়ার ট্যাক্স মেক্স ইটস এফেক্ট ফেল্ট, এবং যে পয়েন্টে গিয়ে ওই ট্যাক্স ভারটা গিয়ে চাপে আলটিমেটলি। সহজ করে বুঝতে গেলে আমরা যদি পেনটা কিনতে যাই বাজারে, এই পেনটা আমাদেরকে যদি আমরা 100 টাকা দিয়ে কিনি, তো সেখানে লেখা থাকে ইনক্লুডিং অল ট্যাক্সেস, মানে আমার 100 টাকার মধ্যে আমি 100 টাকা যে দামটা দিলাম তার মধ্যে ট্যাক্সটাও আমি দিচ্ছি। কিন্তু ট্যাক্সটা আগে কে দিয়ে দিয়েছে? এমআরপিটা। এমআরপি মানে যে ট্যাক্সটা, এই পেনের যে প্রডিউসার ছিল, যে কোম্পানি এই পেনটা তৈরি করেছে, সে কিন্তু দেখা যাচ্ছে এই পেনটা 80 টাকা তার লাভ দিয়ে তার হচ্ছে দাম, আর 20 টাকা সে ট্যাক্স দিয়েছে, দিয়ে সরকারকে 100 টাকা দিয়েছে। তাহলে ট্যাক্সটা আরোপ হয়েছিল কার ওপরে? পেন কোম্পানিটার ওপরে। কিন্তু আমার কাছ থেকে সে 80 টাকা তো দাম নেবে না, ট্যাক্স যেটা দিয়েছে সেটাও তুলে নেবে। তাহলে আলটিমেটলি কার উপরে গিয়ে ট্যাক্সের ভারটা বা ট্যাক্সটা ফিল হচ্ছে কার উপরে গিয়ে? আমি ট্যাক্সের টাকাটা দিচ্ছি 100 টাকা, যে 20 টাকা সে এক্সট্রা ট্যাক্সের জন্য দিয়েছিল সেটা আমার কাছ থেকে তুলে নিচ্ছে, তাই তো? তাহলে এই যে পেনটার দামের ভারটা বা ট্যাক্সের ভারটা আলটিমেটলি গিয়ে পড়লো আমার উপরে। ট্যাক্সটা প্রথমে দিয়েছে যে প্রডিউসার সে, কিন্তু সে আবার সেই টাকাটা আমার কাছ থেকে তুলে নিয়েছে। তাহলে ট্যাক্সের ভারটা আমার উপরে এসে পড়লো। তাহলে আমার উপরে কি পড়লো? ট্যাক্সের ইম্প্যাক্ট। আর যে ব্যক্তি প্রডিউসার বা যে কোম্পানি প্রথমে ট্যাক্সটা দিয়েছিল তার উপরে ইনসিডেন্সটা পড়েছে, তার উপরে আরোপিত ট্যাক্সটা, বাট ট্যাক্সের ভারটা গিয়ে পড়ছে পুরোপুরি আমার উপর, কারণ আলটিমেটলি আমি দিচ্ছি ট্যাক্সের টাকাটা তাকে, তাই তো? তাহলে এটাকে বলা হয়, তার উপরে যেটা পড়লো তার সেই পয়েন্টটাকে বলা হচ্ছে, তার যার উপরে দেখে মনে হয় ট্যাক্সটা ইম্পোজ হয়েছে সেটাকে বলা হচ্ছে ট্যাক্সের ইনসিডেন্স। আর ইম্প্যাক্টটাকে বলছে যার উপরে গিয়ে আলটিমেটলি ট্যাক্সের এফেক্টটা পড়ে, সেটা হচ্ছে ইম্প্যাক্ট। এই যে ব্যক্তিটা, এই ব্যক্তিটার উপরে এ হচ্ছে, সরি পেন্টার, এ হচ্ছে প্রডিউসার, এর উপরে তাহলে ইনসিডেন্স পড়েছে। আমি দেখতে পাচ্ছি খুব খুশি, বলছে হ্যাঁ যত পারো ট্যাক্স লাগাও। আমি কি করব? আমি তো আলটিমেটলি দেবো না, সেই টাকাটা আমি সেই পেনটার সাথে দামটা নিয়ে আমি কাস্টমারের কাছে বিক্রি করব, কাস্টমারই আলটিমেটলি দেবে টাকাটা। সেই জন্য এত হ্যাপি, এর উপরে ইনসিডেন্সটা পড়েছে ট্যাক্সে। কিন্তু সেই যে ও যে পেনটা একে বিক্রি করলো, এর কাছ থেকে দামটা নিয়ে নিল পেনের, মানে ট্যাক্সের ট্যাক্সের টাকাটাও নিয়ে নিল। তাহলে আলটিমেটলি এর উপরে গিয়ে পড়লো কি? ইম্প্যাক্ট। সেই জন্য এই ব্যক্তিটার মুখটা আমরা দেখতে পাচ্ছি কত দুঃখের বা স্যাড, এই ব্যক্তিটা কত। ঠিক আছে, তাহলে একজনের উপরে ইনসিডেন্স আর একজনের উপরে যদি ইম্প্যাক্ট পড়ে কোনো ট্যাক্সের, সেই ট্যাক্সকে আমরা বলি ইনডিরেক্ট ট্যাক্স। যে ট্যাক্সের ইনসিডেন্স পড়ে একজনের উপরে আর ইম্প্যাক্ট পড়ে আরেকজনের উপরে গিয়ে, সেই ট্যাক্সকে ইকোনমির ভাষায় বলা হয় ইনডিরেক্ট ট্যাক্স। ঠিক আছে, এবার ডিরেক্ট ট্যাক্স কাকে বলে? ইনসিডেন্স এবং ইম্প্যাক্ট দুটোই যদি একই ব্যক্তির উপরে পড়ে, আমরা এখানে দেখতে পাচ্ছি ইনসিডেন্স এবং ইম্প্যাক্ট দুটোই একই ব্যক্তির উপর পড়ছে, এই লোকটা আরো বেশি স্যাড, তখন সেটাকে বলা হচ্ছে ডিরেক্ট ট্যাক্স। ঠিক আছে, তাহলে ইনকাম ট্যাক্সটা, যে ইনকাম ট্যাক্সটা দেয় মানুষ আমাদের দেশে, সেই ইনকাম ট্যাক্সটা কি ট্যাক্স? ডিরেক্ট না ইনডাইরেক্ট? ইনকাম ট্যাক্সের ক্ষেত্রে যে ইনকাম করছে তাকেই, তার উপরই ট্যাক্সটা আরোপিত হচ্ছে এবং তাকেই ট্যাক্সটা দিতে হচ্ছে। মানে ইনসিডেন্স এবং ইম্প্যাক্ট আমরা দেখতে পাচ্ছি একই ব্যক্তির উপরে পড়ছে। তাহলে ইনকাম ট্যাক্সটা কিন্তু ডিরেক্ট ট্যাক্স। ঠিক আছে, এক্সাইজ ডিউটি, এক্সাইজ ডিউটি মানে প্রোডাকশনের জন্য, কোনো জিনিস তৈরি করার জন্য যে ট্যাক্সটা দিতে হয়, সেটা কি ট্যাক্স? ডিরেক্ট ট্যাক্স না ইনডিরেক্ট ট্যাক্স? আমরা আগেই জেনেছি যে পেনটা তৈরি করছিল, এ হচ্ছে প্রডিউসার,
একে কি দিতে হচ্ছিল প্রোডাকশনের জন্য? এক্সাইজ ডিউটি গভর্নমেন্টকে। তাহলে এক্সাইজ ডিউটিটা আলটিমেটলি কার উপরে গিয়ে পড়ছিল সেই টাকাটা? কাস্টমারের উপরে, কনজিউমারের উপরে। ঠিক আছে, তাহলে ওটা কি ইন্সিডেন্স একজনের উপরে পড়ছে, ইম্প্যাক্ট একজনের উপরে পড়ছে। এক্সাইজ ডিউটিটা হচ্ছে একটা কি ট্যাক্স? ইনডিরেক্ট ট্যাক্স। ঠিক আছে, এবার আমরা দেখবো বিভিন্ন রকম ডিরেক্ট ট্যাক্স এবং ইনডিরেক্ট ট্যাক্স কোনটা কি, যে গভর্নমেন্ট নিয়ে থাকে সেটা কিভাবে ইভলিউশন হলো, ট্যাক্সের প্রথমে কি দিয়ে চালু হয়েছিল, তারপর আস্তে আস্তে এখন জিএসটি চালু হয়েছে। ঠিক আছে, কার মধ্যে কোনটা পড়েছে সেগুলো আমরা ডিটেলসে জানবো। আপাতত আমরা জানলাম ডিরেক্ট ট্যাক্স এবং ইনডিরেক্ট ট্যাক্সের পার্থক্য এবং কাকে কোনটা কি বলে। ঠিক আছে, আচ্ছা তার আগে একটা জিনিস, ক্লাসিফিকেশন অফ ট্যাক্সেশন। ট্যাক্সের প্রকারভেদ, বিভিন্ন রকম ট্যাক্স হয়। ঠিক আছে, আমরা তো দু রকম দেখলাম, ইম্প্যাক্ট এবং ইনসিডেন্সের ভিত্তিতে দু রকম হয়, একটা হচ্ছে ডিরেক্ট ট্যাক্স, একটা ইনডিরেক্ট ট্যাক্স। এছাড়াও ট্যাক্সের কিছু ক্লাসিফিকেশন হয়, সেগুলো নিয়ে আমরা ডিটেলসে দেখবো এই ছবির মাধ্যমে। প্রথমে আসছে কি প্রোগ্রেসিভ ট্যাক্স। প্রথমে আসছে প্রোগ্রেসিভ ট্যাক্স কাকে বলে। এই ব্যক্তিটার ইনকাম দেখতে পাচ্ছি আমি 50,000 টাকা, এবং তার কাছ থেকে ধরো ইনকাম ট্যাক্স দিল গভর্নমেন্ট 20%, 20%। তার ইনকামের 20% হচ্ছে নিল হচ্ছে ট্যাক্স। আর এই ব্যক্তিটার ইনকাম 80,000 টাকা, এর ইনকাম বেশি বলে এর কাছ থেকে আরো ট্যাক্সও বেশি নিল, যাতে কি তাদের মধ্যে সমতা আসে, তাদের মধ্যে ইকুয়ালিটি আসে। যার কম ইনকাম তার কাছ থেকে কম পার্সেন্টেজ ট্যাক্স নিল, আর যার বেশি ইনকাম তার কাছ থেকে আরো ট্যাক্সের পার্সেন্টেজ বেশি নিল। কেন নিল গভর্নমেন্ট? যাতে দুজনের ইনকামের মধ্যে একটা ইকুয়ালিটি আসে। না তো যত জিনিস আছে দেশের, যত প্রপার্টি বা যত সম্পদ আছে, সব তো ভোগ করবে যে সবচেয়ে বেশি ইনকাম করে সেই। ইকুয়ালিটি কমে যাবে, ইনইকুয়ালিটি বেড়ে যাবে, যারা গরিব মানুষ তারা কিছুই পাবে না। ঠিক আছে, তো সেই জন্য গভর্নমেন্ট এই প্রোগ্রেসিভ ট্যাক্সেশন সিস্টেম নিয়ে থাকে। যার ইনকাম বেশি তার কাছ থেকে আরো বেশি পার্সেন্টেজ ট্যাক্স, যার ইনকাম কম তার কাছ থেকে কম পার্সেন্টেজ অফ ট্যাক্স নেয়। ঠিক আছে, তাহলে দেখতে পাচ্ছি এর ইনকাম 50,000, এর কাছ থেকে নিল 20% ট্যাক্স, এই জন্য ও এত হ্যাপি। আর ইনকাম 80,000, এর কাছ থেকে নিল 30% ট্যাক্স, এই জন্য ও স্যাড। তাহলে ট্যাক্সের সিস্টেমটা যদি কোনো একটা ট্যাক্স এইভাবে নেওয়া হয়, ইনকাম বেশি তার কাছ থেকে আরো বেশি পার্সেন্টেজ, আর যার ইনকাম কম তার কাছ থেকে আরো কম পার্সেন্টেজ, সেই ধরনের ট্যাক্স গুলোকে ইকোনমির ভাষায় বলা হয় প্রোগ্রেসিভ ট্যাক্স। প্রোগ্রেসিভ ট্যাক্স। এরপরে আমরা জানবো রিগ্রেসিভ ট্যাক্স, ঠিক তার উল্টোটা। এর ইনকাম হচ্ছে 80,000 টাকা, এর কাছ থেকে 20% ট্যাক্স নিল। এই লোকটার ইনকাম 50,000 টাকা, এর কাছ থেকে 30% ট্যাক্স নিল। তাহলে যার ইনকাম বেশি তার কাছ থেকে ট্যাক্সের পার্সেন্টেজ কম নিল, যার ইনকাম কম তার কাছ থেকে ট্যাক্সের পার্সেন্টেজ কম, মানে বেশি নিল আরো। কোনো ট্যাক্স যদি এই ধরনের হয়ে থাকে সেই ট্যাক্সকে রিগ্রেসিভ ট্যাক্স বলে। কিন্তু এই ধরনের ট্যাক্স কোনো বর্তমানে কোনো উন্নয়ন, মানে কোনো ডেমোক্রেটিক কান্ট্রিতে এই ধরনের ট্যাক্স নেওয়া হয় না। কারণ কি, যার ইনকাম বেশি তার কাছ থেকে যদি কম ট্যাক্স নেওয়া হয় তাহলে সে তো আরো বড় লোক হয়ে যাবে। যার ইনকাম কম তার কাছ থেকে যদি বেশি বেশি ট্যাক্স নেওয়া হয় সে আরো গরিব লোক হয়ে যাবে। ঠিক আছে, এর ফলে কি হবে, ইনইকুয়ালিটি বেড়ে যাবে কোনো দেশে। সেই জন্য কোনো ডেমোক্রেটিক কান্ট্রিতে, গণতান্ত্রিক দেশে এই ধরনের ট্যাক্স কিন্তু নেওয়া হয় না, রিগ্রেসিভ ট্যাক্স সাধারণত নেওয়া হয় না। এটা আগেকার দিনে নেওয়া হতো, যখন চাইতো যাচ্ছে, মানে কোনো রাজা রাজরাজাদের শাসন ছিল, তখন কি গরিব মানুষরা গরিব হোক, বড় লোকরা বড় হোক। ঠিক আছে, এই ধরনের আগেরকার দিনে এইসব ধরনের ট্যাক্স চালু ছিল, কিন্তু বর্তমানে ডেমোক্রেটিক এবং সভ্য কান্ট্রি গুলোতে এই ধরনের ট্যাক্স কিন্তু নেই, রিগ্রেসিভ ট্যাক্স। ঠিক আছে, এই প্রোগ্রেসিভ ট্যাক্সটাই মোস্ট হচ্ছে, মানে সবচেয়ে বেশি পপুলার একটা ট্যাক্সেশন সিস্টেম। এরপর আরেকটা হয় প্রপোর্শনাল ট্যাক্স। আর একটা প্রপোর্শনাল, নামের মধ্যেই আমরা পাচ্ছি প্রপোর্শনাল মানে সেম। যার ইনকাম 50,000 তার কাছ থেকেও 20% ট্যাক্স দিল, যার ইনকাম 80,000 তার কাছ থেকেও 20% ট্যাক্স দিল। ঠিক আছে, এই যে যদি এরকম ট্যাক্স হয়, কোনো ট্যাক্সের সিস্টেমটা যদি এরকম হয় যে ইনকাম যাই হোক সবার কাছ থেকে সমান ট্যাক্স নেওয়া হয়, তখন সেটাকে বলা হচ্ছে কি ট্যাক্স? প্রপোর্শনাল ট্যাক্স। ঠিক আছে, তাহলে ট্যাক্স এই তিন ধরনেরও হয়, প্রোগ্রেসিভ, রিগ্রেসিভ আর প্রপোর্শনাল। সবচেয়ে পপুলার প্রোগ্রেসিভ, আর এখন যেটা একদমই চলে না সেটা হচ্ছে রিগ্রেসিভ ট্যাক্স সিস্টেম। এরপর আমরা দেখব মেথড অফ ট্যাক্সেশন অন গুডস, কোন কোন উপায়ে
কোনো জিনিসের উপরে ট্যাক্স নেওয়া হয়, ঠিক আছে? মূলত দু রকম উপায়ে ট্যাক্স নেওয়া হয়। কোনো একটা জিনিস, সেই জিনিসের উপরে যে ট্যাক্সটা সরকার নেয়, একটা পেন আমি কিনলাম বা একটা গাড়ি কিনলাম, তার উপরে যে ট্যাক্সটা নেয় তার দু রকম মূলত মেথড হয়। একটা হচ্ছে অ্যাড ভ্যালোরেম ট্যাক্স। ট্যাক্স ইজ লিভাইড অ্যাজ দ্য পার্সেন্টেজ অফ দ্য ভ্যালু অফ দ্য গুডস রিগার্ডলেস অফ নাম্বার অফ ইউনিটস। কোনো জিনিসের ভ্যালুর উপরে ট্যাক্সটা নেওয়া হচ্ছে, তখন যদি সেই ভ্যালুর উপরে ট্যাক্স নেওয়া হয় তখন সেটাকে বলা হয় অ্যাড ভ্যালোরেম ট্যাক্স। কোনো জিনিসের ভ্যালুর উপরে যদি গভর্নমেন্ট ট্যাক্স নেয় তখন সেটাকে বলা হয় অ্যাড ভ্যালোরেম ট্যাক্স। এটা একটা কার, এটার দাম 20 লাখ। এটা আর একটা কার, এটার দাম 10 লাখ, 10 লাখ। তো এটা যেটা যে জিনিসটার দাম বেশি তার উপর দেখা যাচ্ছে গভর্নমেন্ট চাপালো 30% ট্যাক্স, যেটার দাম কম তার উপরে চাপালো 20% ট্যাক্স। তাহলে ভ্যালুর উপরে যখন এরকম ট্যাক্স নিচ্ছে তখন সেটাকে বলা হচ্ছে অ্যাড ভ্যালোরেম ট্যাক্স। ঠিক আছে, ইউনিটটা ম্যাটার না, ভ্যালুর উপরে ট্যাক্সটা নেওয়া হচ্ছে, জিনিসের ভ্যালুর উপরে, যেটার দাম বেশি তার বেশি ট্যাক্স, বা উল্টোটাও হতে পারে, যেটার দাম কম তার জন্য বেশি ট্যাক্স। ঠিক আছে, তাহলে এই ভ্যালুর উপরে যদি ট্যাক্স, গুডস এর ভ্যালুর উপরে করা হয় ট্যাক্সের সিস্টেমটা, তখন সেটাকে বলা হচ্ছে অ্যাড ভ্যালোরেম ট্যাক্স। আরটা কি হয়, স্পেসিফিক ডিউটি। ট্যাক্স ইজ লিভাইড অ্যাট আ ফ্ল্যাট রেট পার ইউনিট অফ গুডস। এই দুটোরই উপরে, ইউনিটের উপরে যদি নেওয়া হতো, এটাও 30%, গাড়ি কিনলেই 30% দিতে হবে, সে তোমার 10 লাখ টাকা হোক আর 20 লাখ টাকা হোক। এখানে ইউনিটটা ইম্পর্টেন্ট। তুমি যদি দুটো কেনো তাহলে 30 30 60% দুবার দিতে হবে। তুমি যদি তিনটে গাড়ি কেনো 30 30 30, তিনটে গাড়ির দাম যাই হোক, মানে কি, আর একটা গাড়ি এখানে আছে, এটার দাম 30 লাখ, তাহলে এটার ক্ষেত্রেও 30%। দামটা কোনো ব্যাপার না, 30 লাখের ক্ষেত্রেও 30% দিতে হচ্ছে, 20 লাখের ক্ষেত্রেও 30% দিতে হচ্ছে, 10 লাখের গাড়ির ক্ষেত্রেও 30% দিতে হচ্ছে। তাহলে ইউনিটটা ইম্পর্টেন্ট, একটা দুটো তিনটে, তিনটে ইউনিট কিনলে ইউনিটের উপরেই 30% করে দিতে হবে। তাহলে কোনো ইউনিটের উপরে যদি ট্যাক্স নেওয়া হয় কোনো জিনিসের পরিমাণের উপরে, তখন সেটাকে বলা হচ্ছে স্পেসিফিক ডিউটি, সেই ডিউটিগুলোকে। আর যদি ভ্যালুর উপরে নেওয়া হয়, এটার দাম 20 লাখ, এটার দাম 10 লাখ, এটার দাম 30 লাখ, তাহলে এটার জন্য 40%, এটার জন্য 30%, এটার জন্য 20% ট্যাক্স দিতে হবে। তাহলে ভ্যালুটা ইম্পর্টেন্ট এখানে, যে জিনিসটার দাম যত বেশি তার জন্য ট্যাক্সের পার্সেন্টেজ তত বেশি। তাহলে ভ্যালুর উপরে বেস করে যদি ট্যাক্স নেওয়া হয় তখন সেটাকে বলা হয় অ্যাড ভ্যালোরেম ট্যাক্স। ঠিক আছে, আর ইউনিটটা যদি ইম্পর্টেন্ট হয় সেক্ষেত্রে ইউনিটের উপর নেওয়া ট্যাক্সকে বলা হয় স্পেসিফিক ডিউটি। ঠিক আছে, এটা হচ্ছে মেথড অফ ট্যাক্সেশন অন গুডস। কোনো জিনিসের উপরে ট্যাক্সেশনের একটা মেথড, যে ট্যাক্সটা নেওয়া হয় কোনো জিনিসের উপরে, সেই ট্যাক্সেশনের হচ্ছে এগুলো মেথড। এই মেথডে, এই পদ্ধতিতে ট্যাক্স গুলো নেওয়া হয়ে থাকে। ঠিক আছে, গভর্নমেন্ট এই পদ্ধতি ব্যবহার করে ট্যাক্স নিয়ে থাকে। একটা হচ্ছে অ্যাড ভ্যালোরেম, আর একটা হলো স্পেসিফিক ডিউটি। এই অ্যাড ভ্যালোরেম ট্যাক্স কি, এটা কিন্তু পরীক্ষায় অনেকবার এসছে। অ্যাড ভ্যালোরেম ট্যাক্সটা কি, তাহলে ভ্যালুর উপরে যদি ট্যাক্স নেওয়া হয় ইউনিটকে বাদ দিয়ে, তখন সেটাকে বলা হয় অ্যাড ভ্যালোরেম ট্যাক্স। এছাড়া আর দু তিনটে জিনিস ট্যাক্স সম্বন্ধে কনসেপ্ট। ট্যাক্স বেস, ট্যাক্স বেস কি, যে বেসের উপরে ট্যাক্স নেওয়া হয়। তাহলে গাড়ি যে তৈরি হচ্ছে, এই গাড়ি যারা তৈরি করছে সে গাড়ির উপরে যে ট্যাক্সটা নেওয়া হলো, গাড়ি প্রোডাকশনের উপরে, এই ট্যাক্সটাকে বলা হচ্ছে এক্সাইজ ডিউটি। বা কোনো জিনিস প্রডিউস করার জন্য যে ট্যাক্সটা নেওয়া হয়, প্রডিউসারের কাছ থেকে সেই ট্যাক্সটা নেওয়া হয়, তাকে বলা হয় এক্সাইজ ডিউটি। ইনকাম, একজন ব্যক্তির ইনকামের উপরে যে ট্যাক্সটা নেওয়া হয় তাকে বলা হচ্ছে আমরা কি, ইনকাম ট্যাক্স। ঠিক আছে, তাহলে এক্সাইজ ডিউটি কিসের উপরে নেওয়া হচ্ছে, প্রোডাকশনের উপরে। তাহলে এক্সাইজ ডিউটির ট্যাক্স বেস কি, এক্সাইজ ডিউটির ট্যাক্স বেস হচ্ছে প্রোডাকশন। ইনকাম ট্যাক্স কিসের উপরে নেওয়া হচ্ছে, এই ব্যক্তিটির ইনকামের উপরে। তাহলে ইনকাম ট্যাক্সের ট্যাক্স বেস কি, ইনকাম। ঠিক আছে, যে বেসে, যেটার বেসে ট্যাক্স নেওয়া হয় সেটাকে বলা হয় কি, ট্যাক্স বেস। কোন দেশ থেকে, ইন্ডিয়া থেকে ধরলাম বাংলাদেশে
জিনিসপত্র যাচ্ছে বা জিনিসপত্র আসছে, এর জন্য মানে এক্সপোর্ট ইম্পোর্ট, এর জন্য ট্যাক্স দিতে হয়, সেটাকে সরকারকে ট্যাক্স দিতে হয়। ঠিক আছে, তো সেটার জন্য যে ট্যাক্সটা দেয় সেটাকে বলা হয় কাস্টম ডিউটি। তাহলে কাস্টম ডিউটির ট্যাক্স বেস কি, কিসের বেসে নেওয়া হয়? এক্সপোর্ট ইম্পোর্টের বেস। তাহলে এক্সপোর্ট ইম্পোর্ট হচ্ছে কাস্টম ডিউটির ট্যাক্স বেস। ঠিক আছে, যেটার বেসে যে ট্যাক্সটা নেওয়া হয় সেই বেসটাকে বলা হয় ট্যাক্স বেস। নেক্সট যে টার্মটা আছে ট্যাক্স বুয়ান্সি। ট্যাক্স বুয়ান্সি, চেঞ্জ ইন দ্য ট্যাক্স রেট, চেঞ্জ ইন দ্য জিডিপি বাই চেঞ্জ ইন দ্য জিডিপি, এই যে রেশিওটাকে বলা হয় ট্যাক্স বুয়ান্সি। মানে আমরা জানি যে কোনো প্রডিউসার কোনো একজন প্রডিউসার আছে, ইনি হচ্ছেন একজন প্রডিউসার। তো এই লোকটার প্রোডাকশনের উপরে সরকার ট্যাক্স নিচ্ছিল 10%, সরকার সেটা রিডিউস করে দিল কি 5%। তাহলে এই লোকটা তার জিনিসটা প্রডিউস করতে আরো বেশি উৎসাহিত হবে, যে সরকার ট্যাক্স কমিয়ে দিয়েছে, আমার খরচা কমে গেল প্রোডাকশনে, আমি আরো বেশি করে প্রডিউস করি, তাই তো? তাহলে ট্যাক্স সরকার কমিয়ে দিল। এ যদি বেশি করে প্রোডাকশন করে তাহলে জিডিপি কাকে বলে? কোন দেশের ভিতরের যে প্রোডাকশন সেটাকে তো জিডিপি বলে, দেশের অভ্যন্তরীণ যে প্রোডাকশন। তাহলে এ যদি বেশি করে প্রোডাকশন করে তাহলে দেশের জিডিপি কি হবে, বাড়বে না কমবে? প্রোডাকশন মানে দেশের ভিতরে প্রোডাকশন আরো বেড়ে যাবে। তাহলে ট্যাক্সের চেঞ্জের জন্য জিডিপি এর যে চেঞ্জটা হলো, এর যে রেশিওটা তাকেই বলা হচ্ছে ট্যাক্স বুয়ান্সি। ট্যাক্সের ট্যাক্স রেট চেঞ্জের জন্য জিডিপি এর যে পরিবর্তনটা হলো, সেই পরিবর্তনটা কি নেগেটিভ হতে পারে, পজিটিভ হতে পারে। সেই যে চেঞ্জটাকে, সেই রেশিওটাকে বলা হচ্ছে কি ট্যাক্স বুয়ান্সি। বোঝা গেছে? এবার ট্যাক্স ইলাস্টিসিটি কি জিনিস? চেঞ্জ ইন অটোমেটিক চেঞ্জ ইন ট্যাক্স রেট আর চেঞ্জ ইন জিডিপি। দেখা যাচ্ছে সরকার 10%-এর জায়গায় 5% করলো না, ওটা তো ইচ্ছা করে করেছিল, সেটা করলো না। সরকারের মানে মানুষের ইনকাম হঠাৎ করে অনেক বেড়ে গেছে। আগের বছর দুজন ট্যাক্স দিচ্ছিল সরকারকে, ইনকাম ট্যাক্স, দুজন 20 টাকা ধরলাম ইনকাম ট্যাক্স দিচ্ছিল। এই বছর মানুষের অনেকে ইনকাম বেড়ে গেছে, সেই ইনকাম ট্যাক্সের আয়তায় অনেক লোক চলে এসছে, 4 জন চলে এসছে। তাহলে অটোমেটিক্যালি সরকারের আয়টা বেড়ে গেল, 20 + 20 40 টাকা ট্যাক্সের থেকে আয় হয়ে গেল। ঠিক আছে, তাহলে এই যে অটোমেটিক যে আয়টা বেড়ে যাচ্ছে, ট্যাক্স রেটের চেঞ্জ অটোমেটিক চেঞ্জ হয়ে যাচ্ছে, ট্যাক্স রেটটা চেঞ্জ না হয়ে দেখো সরকারের আয়টা বেড়ে যাচ্ছে, ট্যাক্স রেটের আন্ডারে চলে আসছে অনেক বেশি লোক। এবং তার সাথে জিডিপির যে চেঞ্জটা হচ্ছে, তার যে রেশিওটাকে বলা হচ্ছে কি ট্যাক্স ইলাস্টিসিটি। তাহলে ইলাস্টিসিটিটা কি? অটোমেটিক চেঞ্জ ইন ট্যাক্স রেট, ট্যাক্স রেটের অটোমেটিক চেঞ্জ চলে আসছে। যে ট্যাক্স যেটা আসছিল সরকারের, সেই ট্যাক্স কালেকশনের চেঞ্জটা অটোমেটিক হয়ে যাচ্ছে, মানুষের ইনকাম বেড়ে যাচ্ছে, তার ফলে তারা ট্যাক্সের আয়তায় চলে আসছে। ঠিক আছে, প্রোডাকশন বেড়ে যাচ্ছে আরো, তার ফলে তারা ট্যাক্স আরো বেশি করে দিচ্ছে সরকার। ঠিক আছে, অটোমেটিক্যালি চেঞ্জ হয়ে গেল, সরকার কিন্তু চেঞ্জ করলো না। মানে 5%-এর জায়গায় 10% করলো না সরকার, ট্যাক্স রেট বাড়লো না, ট্যাক্স রেটের আন্ডারে অটোমেটিক আরো লোক ইনক্লুডেড হয়ে গেল। এর ফলে কি হলো, 5%-ই আছে, কিন্তু আগের বছর দেখা যাচ্ছে 10 টাকা আয় হতো সরকারের, এবার 5% করে সরকারের 50 টাকা আয় হলো। তাহলে অটোমেটিক একটা চেঞ্জ হলো ট্যাক্স রেটে। ঠিক আছে, এবং তার সাথে জিডিপি এর যে রেশিওটা সেটাকে বলা হয় ট্যাক্স ইলাস্টিসিটি। তাহলে অটোমেটিক চেঞ্জ হলে সেটা হচ্ছে ইলাস্টিসিটি, আর যদি এমনি চেঞ্জ বলে তাহলে হচ্ছে ট্যাক্স বুয়ান্সি। ঠিক আছে, এগুলো হচ্ছে ট্যাক্সের সাথে রিলেটেড বিভিন্ন টার্ম, এগুলো পরীক্ষায় আসতে পারে। এবার আমরা বিভিন্ন উদাহরণ দেখব। ডাইরেক্ট ট্যাক্সের উদাহরণ। ডাইরেক্ট ট্যাক্স কাকে বলে আমরা জেনেছি, যে ইনসিডেন্স এবং ট্যাক্সের ইম্প্যাক্ট যদি একই ব্যক্তির উপর পড়ে তখন সেটাকে বলা হয় ডিরেক্ট ট্যাক্স। ডিরেক্ট ট্যাক্স কোনগুলো আছে তার উদাহরণ আমরা দেখব আমাদের দেশে। পার্সোনাল ইনকাম ট্যাক্স, it is the tax derived directly on the income of individuals by the central government. Income from all sources is added for taxation. তাহলে যে কোনো সোর্স থেকেই ইনকাম করুক না কোনো ব্যক্তি, ঠিক আছে, তার ইনকামের উপরে সেন্ট্রাল গভর্নমেন্ট যে ট্যাক্সটা নিয়ে থাকে আমাদের দেশে সেটাকে পার্সোনাল ইনকাম ট্যাক্স বলা হয়। কোনো ইন্ডিভিজুয়াল ব্যক্তির ইনকামের ওপর সেন্ট্রাল গভর্নমেন্ট যে ট্যাক্সটা নিয়ে থাকে
সেটাকে বলা হয় ইনকাম ট্যাক্স। এটা একটা কি? ডাইরেক্ট ট্যাক্স। কর্পোরেট ট্যাক্স, it is levied on the profit of the companies or corporations. কোনো কর্পোরেট অফিস বা কোনো কোম্পানি, সে সেই কোম্পানির ইনকামের উপরে যে ট্যাক্সটা নেওয়া হয় সেটাকে বলা হয় কর্পোরেট ইনকাম ট্যাক্স বা কর্পোরেট ট্যাক্স। কোনো ইন্ডিভিজুয়াল, আমি আপনি কোনো ইন্ডিভিজুয়ালের ইনকামের উপরে যদি নেওয়া হয় পার্সোনাল ইনকাম ট্যাক্স। আমার আপনার যদি একটা কোম্পানি থাকে, সেই কোম্পানির যে প্রফিট হলো তার উপরে যদি ট্যাক্স নেয় সেটাকে বলা হয় কর্পোরেট ট্যাক্স বা কর্পোরেট ইনকাম ট্যাক্স। ইট ইজ লিভাইড অন দ্য প্রফিট অফ দ্য কোম্পানিজ, কোম্পানির যে প্রফিটটা হচ্ছে সেই প্রফিটের উপরে নিয়োগ করা হয়। নাও দ্য কর্পোরেট ট্যাক্স রেট ইজ 30%। বর্তমানে কর্পোরেট ট্যাক্স কত পার্সেন্ট? কর্পোরেট ট্যাক্স হচ্ছে 30%। টু প্রিভেন্ট কোম্পানিজ ফ্রম অ্যাভয়েডিং ট্যাক্সেস, আ মিনিমাম অল্টারনেট ট্যাক্স at 15% of book profit is levied. তো বলছে একটা স্ল্যাব থাকে ট্যাক্সের, সবার তো ইনকাম ট্যাক্স দিতে হয় না। যে 5,000 টাকা ইনকাম করে মাসে, তাকে আর ইনকাম ট্যাক্স তো নেয় না সরকার তার কাছ থেকে। একটা স্ল্যাব আছে যে এত পার্সেন্ট, 50,000 টাকা বা 30,000 টাকা বা 40,000 টাকা, তার বেশি হলে তখন ইনকাম ট্যাক্সের আয়তায় চলে আসছে। যার দেখা যাচ্ছে 1 লাখ টাকা মাসে, তার আরো বেশি দিতে হচ্ছে। যার 10 লাখ টাকা, তার আরো বেশি দিতে হচ্ছে ইনকাম ট্যাক্স। ঠিক আছে? তো তো যে 5,000 টাকা ইনকাম করে তার তো আর ইনকাম ট্যাক্স দিতে হয় না, সে ইনকাম ট্যাক্সের আওতায় পড়ে না। ঠিক সেরকম সব কোম্পানির যে প্রফিট সমান হয় তা তো না। কোনো কোনো কোম্পানি, বড় কোম্পানি, তাদের প্রচুর প্রফিট হয়, তাদেরকে কর্পোরেট ট্যাক্স দিতে হয়। কিন্তু এমন কোম্পানি যার কোম্পানির প্রফিট বেশি নয়, ঠিক আছে, তাহলে তারা কি ট্যাক্স দেয় না? না, তারাও ট্যাক্স দেয়। তাদেরকে একটা মিনিমাম ট্যাক্স দিতে হয়, সেটাকেই বলা হয় মিনিমাম অল্টারনেটিভ ট্যাক্স, ম্যাট, মিনিমাম অল্টারনেটিভ ট্যাক্স। সেটা কি? যদি কোনো কোম্পানির প্রফিট যে মার্জিনটা, সেটা যদি ওই যে স্ল্যাব আছে তার আন্ডারে না পড়ে, ট্যাক্স স্ল্যাবের, তখন তাকে মিনিমাম যে ট্যাক্সটা দিতে হয় তাকে বলা হচ্ছে মিনিমাম অল্টারনেট ট্যাক্স। এটা কিসের জন্য করা হয়েছে? টু প্রিভেন্ট কোম্পানিজ ফ্রম অ্যাভয়েডিং ট্যাক্স, কোম্পানি যাতে ট্যাক্স অ্যাভয়েড না করতে পারে। ঠিক আছে? যেটা হচ্ছে অ্যাট 15% অফ বুক প্রফিট ইজ লিভাইড। তাহলে 15%, কর্পোরেট ট্যাক্স 30, এটা হচ্ছে 15% দিতে হয় মিনিমাম। It is the largest source of revenue of the central government, covering about 18% of the total revenue. তাহলে সরকারের যা আয় হয়, রেভিনিউ থেকে যা আয় হয় ট্যাক্স থেকে, ঠিক আছে, সেখানে সবচেয়ে বেশি ইনকাম হয় কর্পোরেট ট্যাক্স থেকে। ঠিক আছে? সরকারের আয়ের সবচেয়ে বড় সোর্স হচ্ছে এই কর্পোরেট ট্যাক্স। এরপরে আসছে কি? স্টেট ডিউটি। ইট ওয়াজ ইম্পোজড অন দ্য টোটাল প্রপার্টি পাসিং অন দ্য ডেথ অফ এ পার্সন। ডেথ অফ এ পার্সন, তাহলে কোনো একজন ব্যক্তি মারা গেলেন, ঠিক আছে, তার যে সম্পত্তিটা, তার যারা পূর্ব মানে উত্তরসূরি, তারা পাবে। ঠিক আছে? তো সেই তাদেরকে যে স্টেট বা যে তাদের যে প্রপার্টি আছে সেটা যে ট্রান্সফার হচ্ছে, তার জন্য সরকারকে ট্যাক্স দিতে হবে। একজন নতুন ব্যক্তির নামে যখন প্রপার্টি ট্রান্সফার হচ্ছে, সেটাকে বলা হতো স্টেট ডিউটি। ইট ওয়াজ এ মাইনর সোর্স অফ রেভিনিউ অ্যান্ড ওয়াজ অ্যাবলিশড ইন 1 এপ্রিল 1985। তো এটার থেকে গভর্নমেন্টের তেমন আয় হতো না, সেই জন্য 1985 সালে 1 এপ্রিল থেকে এই ট্যাক্সটা, আমাদের দেশ থেকে এই ট্যাক্স সিস্টেমটা তুলে দেওয়া হয়। এর থেকে বেশি আয় সরকারের হতো না সেই জন্য। কত সালে স্টেট ডিউটি তুলে দেওয়া হয়, অ্যাবলিশড, এরকম কোশ্চেনও কিন্তু পরীক্ষা আসে, সেই জন্য এগুলো মনে রাখতে হবে। ওয়েলথ ট্যাক্স, এটাও একটা ডাইরেক্ট ট্যাক্স। দিস ট্যাক্স ইজ লিভাইড অন দ্য নেট ওয়েলথ অফ দ্য ইন্ডিভিজুয়াল, হিন্দু আনডিভাইডেড ফ্যামিলি অ্যান্ড জয়েন্ট স্টক কোম্পানিজ। ঠিক আছে? হিন্দু আনডিভাইডেড ফ্যামিলি বা কোনো ইন্ডিভিজুয়াল বা জয়েন্ট স্টক কোম্পানি, এদের যে ওয়েলথ আছে বা সম্পদ, তার উপরে এই ট্যাক্সটা নেওয়া হতো। টু অ্যাক্সেস নেট ওয়েলথ, net obligation are deducted from its market value. It is a minor source of revenue of the government, primarily imposed to reduce concentration of wealth in the society. এটাও তুলে দিয়েছে, এখন আর নেই বর্তমানে। ঠিক আছে? এটাও কিন্তু গভর্নমেন্টের এর থেকে বেশি আয় হতো না। কোনো ব্যক্তি বা কোনো ফ্যামিলি বা কোনো একটা জয়েন্ট কোম্পানি, তাদের যে ওয়েলথ আছে, তাদের থেকে যাতে ওয়েলথ ডিস্ট্রিবিউশনটা ঠিকঠাক থাকে, মানে প্রচুর ওয়েলথের কনসেন্ট্রেশন না হয়ে যায় সাধারণ মানুষের হাতে, ঠিক আছে, কিছু মুষ্টিমেয় মানুষের হাতে, সেই জন্য ওয়েলথ ট্যাক্সটা নেওয়া হতো। বাট এটা থেকেও গভর্নমেন্টের খুব একটা ট্যাক্স কালেকশন হতো না, সেই জন্য এটাও অ্যাবলিশড করে দেওয়া হয়। গিফট ট্যাক্স,
This tax is imposed by the central government on all donation and gifts over and above the prescribed limits to the family members. তাহলে কোনো ব্যক্তি যদি কাউকে কোনো ফ্যামিলি মেম্বার্সকে গিফট করে, সেটা সরকারের একটা স্ল্যাব ছিল যে এর বেশি যদি গিফট করো এত টাকার বেশি তাহলে কিন্তু ট্যাক্স দিতে হবে। ঠিক আছে, সেই লিমিটের বেশি যদি কেউ ট্যাক্স মানে কেউ যদি গিফট করতো, কোনো টাকা ডোনেট করতো বা কোনো গিফট করতো কোনো টাকা জিনিসের কোনো টাকার জিনিস, তখন সে তাকে একটা গিফট ট্যাক্স দেওয়া হতো, লাগানো হতো তার উপরে। However, donation given by the charitable institution and companies is not covered under the gift tax. কিন্তু কোনো চ্যারিটেবল অর্গানাইজেশন বা কোম্পানি তারা যদি গিফট করে তখন কিন্তু গিফট ট্যাক্স তাদের উপরে লাগে না। ঠিক আছে, কোনো একটা ফ্যামিলি মেম্বার যদি করে একটা নির্দিষ্ট লিমিটের উপরে তখন গিফট ট্যাক্স লাগানো হয়। দিস ট্যাক্স ইজ বেসিক্যালি ইম্পোজড টু চেক দ্য ইভাশন অফ স্টেট ডিউটি অ্যান্ড ওয়েলথ ট্যাক্স। ঠিক আছে, এই ওয়েলথ ট্যাক্স এবং স্টেট ডিউটি যাতে না দিতে হয় তখন অনেকে কি করতো, ফ্যামিলি মেম্বারদেরকে গিফট করে দিত সম্পত্তি। যে ওয়েলথ আমার যদি এই জমিটা থাকে এই 10 লাখ টাকার, তখন আমি ট্যাক্সের আওতায় পড়ে যাচ্ছি। ঠিক আছে, তখন সে কি করলো, সেই 10 লাখ টাকার জমিটা তার নাতির নামে দিয়ে দিল। ঠিক আছে, তাহলে কি তার মানে সে কি করতে যাচ্ছে, ওয়েলথ ট্যাক্সটা বাঁচানোর জন্য নাতির নামে জমিটা করে দিতে চাইছে, গিফট করতে যাচ্ছে নাতিকে, যাতে সেই ওয়েলথ ট্যাক্স থেকে না বাঁচতে পারে। গিফট ট্যাক্স গুলো ট্যাক্স লাগিয়ে দেওয়া হলো যে ঠিক আছে আপনি গিফট করছেন, তাহলে আপনি 5 লাখের উপরে যদি গিফট করেন কোনো জিনিস তাহলে আপনাকে ট্যাক্স দিতে হবে, এই সিস্টেমটা করলো। তাহলে যেহেতু 10 লাখের জিনিস গিফট করছে তাহলে তাকে গিফট ট্যাক্স নেওয়া হচ্ছে তার কাছ থেকে। ঠিক আছে, ওয়েলথ ট্যাক্স থেকে বাঁচলেন কিন্তু গিফট ট্যাক্সের আয়তায় পড়ে গেলেন। তাহলে এই যে ওয়েলথ ট্যাক্স এবং স্টেট ডিউটি এর থেকে যাতে না বাঁচতে পারে কোনো লোক, এই ট্যাক্সটা ফাঁকি না দিতে পারে সরকারকে, সেই জন্য এই ট্যাক্সটা চালু হয়েছিল গিফট ট্যাক্স। এটাও বর্তমানে নেই, এটাও অ্যাবলিশড হয়ে গেছে। এছাড়া কি ইন্টারেস্ট ট্যাক্স বলে একটা ট্যাক্স ছিল। দিস ট্যাক্স ইজ ইম্পোজড অন দ্য ইন্টারেস্ট ইনকাম অফ দ্য কমার্শিয়াল ব্যাংক অন দেয়ার গ্রস লোনস অ্যান্ড অ্যাডভান্সেস। নাও ইট ইজ নট ফোর্স ইন ইন্ডিয়া। তাহলে এটা হচ্ছে কমার্শিয়াল ব্যাংক, ঠিক আছে, তারা যে ইন্টারেস্টটা পেতো মানে লোন ফোন দেওয়ার থেকে, তার উপরে সেই কমার্শিয়াল ব্যাংক ট্যাঙ্ককে যে ট্যাক্স দিতে হতো তাকে ইন্টারেস্ট ট্যাক্স বলা হতো। এটাও বর্তমানে চালু নেই আর। ঠিক আছে, ব্যাংকিং সিস্টেমেতে কি ধাক্কা খায় যে তাদের ব্যবসাটা ঠিকঠাক করতে পারে, ইন্টারেস্টও যদি ট্যাক্স দিতে হয় তারা ব্যবসাটা করতে আগ্রহী হবে না, সেই জন্য এটাও ইম্পোস্ট আর নেই, এটাও কি হয়েছে, অ্যাবলিশড হয়ে গেছে। এগুলো সবই হচ্ছে আমরা জানলাম কি ডাইরেক্ট ট্যাক্সের উদাহরণ। এছাড়া কি আছে, সেন্ট্রাল এক্সাইজ ডিউটি। এবার আমরা দেখছি কি ইনডাইরেক্ট ট্যাক্সের উদাহরণ। এতক্ষণ আমরা যেগুলো বললাম সেগুলো ডাইরেক্ট ট্যাক্স, এবার ইনডাইরেক্ট ট্যাক্স কোনগুলো সেগুলো দেখবো। ইনডাইরেক্ট ট্যাক্সের মধ্যে প্রথমে আসছে সেন্ট্রাল এক্সাইজ ডিউটি। সেন্ট্রাল এক্সাইজ ডিউটিস আর ইম্পোজড বাই দ্য central government on the goods produced within the country except certain goods on which state governments are empowered to impose tax. These goods include liquor, drugs, etc. তাহলে কি বলছে, কোনো আমরা আগেই জেনেছি এক্সাইজ ডিউটিটা কি। এক্সাইজ ডিউটিটা হচ্ছে কোনো জিনিসের প্রোডাকশনের উপরে সেন্ট্রাল গভর্নমেন্ট যে ট্যাক্স নিয়ে থাকে তাকে বলা হয় সেন্ট্রাল এক্সাইজ ডিউটি। কোনো একটা গাড়ি প্রডিউসার, কোনো একটা কোম্পানি, সেই গাড়ি প্রোডাকশনের উপরে তাকে যে ট্যাক্সটা সেন্ট্রাল গভর্নমেন্টকে দিতে হচ্ছে, বা এই পেনটার যে প্রডিউসার তার জন্য তাকে সেন্ট্রাল গভর্নমেন্টকে যে ট্যাক্সটা দিতে হচ্ছে প্রডিউস করার জন্য পার ইউনিট, সেটাকে বলা হচ্ছে কি এক্সাইজ ডিউটি। এবার বলতে কিছু কিছু এইগুলো সেন্ট্রাল গভর্নমেন্ট সাধারণত ইম্পোজ করে থাকে, কিন্তু কিছু কিছু জিনিস তার থেকে ব্যতিক্রম আছে, সেগুলো এক্সাইজ ডিউটি কে নেয়, স্টেট এক্সাইজ ডিপার্টমেন্ট। ঠিক আছে, যেমন কি ট্যাক্স অন লিকার, ঠিক আছে, ট্যাক্স অন লিকার, ফরেন লিকার বা মদ এবং ড্রাগস এবং ওষুধ, এগুলো কিন্তু আমাদের স্টেট এক্সাইজ ডিপার্টমেন্ট নেয়। ঠিক আছে, এগুলোর থেকে যে ট্যাক্সটা এক্সাইজ ডিউটিটা প্রোডাকশনের উপর ট্যাক্সটা সেটা স্টেট নেয়। আর সেন্ট্রালে কোনগুলো নেয়, অন্যান্য বাদ বাকি জিনিস এগুলো বাদ দিয়ে, ঠিক আছে, ড্রাগ, লিকার ইত্যাদি গুলো বাদ দিয়ে সেগুলো সেন্ট্রাল এক্সাইজ ডিপার্টমেন্ট নিয়ে থাকে। ভ্যালু অ্যাডেড ট্যাক্স, সেটা কি, ভ্যাট বা ভ্যালু অ্যাডেড ট্যাক্স ইজ আ মাল্টি পয়েন্ট সেলস ট্যাক্স উইথ সেট অফ ফর ট্যাক্স পেড অন পারচেসেস অফ ইম্পোর্টস। দিস ইজ নো কাসকেডিং এফেক্ট। যাই হোক, এই যে ভ্যালু অ্যাডেড ট্যাক্স কি সেটা আমরা আরো ডিটেলস এর পরের স্লাইডে জানবো। এক্সাইজে এই যে এক্সাইজ ডিউটিটা ছিল, এই এক্সাইজ ডিউটিতে কি হতো, ট্যাক্সের উপর ট্যাক্স দিয়ে ফেলতো সরকার, ট্যাক্সের উপর ট্যাক্স। ঠিক আছে, দেখা যাচ্ছে আমি একটা জিনিসের এই যে পেনটা তৈরি হচ্ছে, এই পেনটা এক জায়গা থেকেই হচ্ছে না, বা কোনো একটা পেন আমরা যেটা কিনছি একটা কালির জন্য একটা কোম্পানি পেনের কালিটা তৈরি করছে, ঠিক আছে, পেনের বডিটা তৈরি করছে আর একটা কোম্পানি, দুটো অ্যাসেম্বল করছে আর একটা কোম্পানি। তো তখন কি হচ্ছে,
যে যে কালির জন্য একবার ট্যাক্স দিয়েছে, সেই কালিটা আবার পেনের মধ্যে ভরা পড়ে, তার জন্য সেই পেনটার জন্য আবার পুরোপুরি ট্যাক্স দিতে হচ্ছে। তাহলে ট্যাক্সের উপরে ট্যাক্স চেপে যাচ্ছিল, ঠিক আছে। সেটাকে বলা হয় ইকোনমিক ভাষায় কাসকেডিং এফেক্ট অফ ট্যাক্স। এই কাসকেডিং এফেক্ট বা ট্যাক্সের উপরে ট্যাক্স করলে কি হয়, মানুষের কাছে যখন জিনিসটা পৌঁছবে কনজিউমারের কাছে, তখন সেটার দামটা বেড়ে যাবে। ট্যাক্সের উপরে যত ট্যাক্স পড়বে, যেহেতু ইনডিরেক্ট ট্যাক্স, তারা ট্যাক্স দিল সরকারকে যারা প্রডিউসার, কিন্তু আলটিমেটলি সেটা কিনবে কে? আমরা, কনজিউমার। আমাদেরকে সেই ট্যাক্সের টাকাটা, ইম্প্যাক্টটা আমাদের উপরে গিয়ে পড়বে পুরোটা। তাহলে কি হয়, পেনটার দামটা বেড়ে যাচ্ছে, বা যে জিনিসটা আমি ভোগ করছি তার দামটা বেড়ে যাচ্ছে, ঠিক আছে। এটাকেই বলা হচ্ছে ক্যাসকেডিং এফেক্ট অফ ট্যাক্স বা ট্যাক্স অন ট্যাক্স, ট্যাক্সের উপর ট্যাক্স। সেটাকে অ্যাভয়েড করার জন্য একটা নতুন ট্যাক্স সিস্টেম চালু হয়, সেটার নাম হচ্ছে ভ্যালু অ্যাডেড ট্যাক্স বা ভ্যাট, ঠিক আছে। এটাই এখানে লেখা আছে। এবার বলছে সেন্ট্রাল ভ্যালু অ্যাডেড ট্যাক্স, এটাও আরেক ধরনের ভ্যাট, একটু মডিফাইড সিস্টেম অফ ভ্যাট। এটাকে বলছে সেন ভ্যাট, ভ্যাট বাট সেন্ট্রাল মডিফাইড। এগুলো আমরা ডিটেলসে ভ্যাট যখন পড়বো এর পরে, তখন আমরা জানবো এর পরের স্লাইড গুলোতে। তাই এগুলো হচ্ছে আমাদের সব ইনডাইরেক্ট ট্যাক্স। এবার ভ্যাটটা কি ডিটেলসে আমরা জানবো।